ঠিক এবং মানুষ কিন্তু পরিবর্তন করতে পারে, সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে এই 2026-এর ইলেকশনে। তাই বিজেপি যদি খুব কনফিডেন্ট হয়ে মনে করেন এই হিন্দুদের ভোট পেয়ে আমরা ক্ষমতায় এসেছি আর হিন্দুরা সারা জীবন আমাকে ভোট দিয়ে যাবেন, সেই ভুল ভ্রান্ত ধারণায় যেন বিজেপি না থাকে, এটাও কাম্য থাকলো। বিষয়টা হচ্ছে যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার যেমন শফিকুল ইসলাম সরকারের সমালোচনা করে ভিডিও বানিয়ে এখন টিভি চ্যানেলের মানে রাজনৈতিক বিশ্লেষক হয়ে গেছে। রোজিনা বেগম কেন্দ্রীয় সচিবালয় থেকে নিমন্ত্রণ নিমন্ত্রণ পাচ্ছে। আবার প্রতিবাদী টুম্পা বলে একটা মেয়ে, সে রাজ্যপালের কাছ থেকে সার্টিফিকেট পাচ্ছে, আবার নতুন গাড়িও কিনছে। আর তোমার ক্ষেত্রে প্রতিবাদ মানে সমালোচনা করতে গিয়ে তোমার নামে থানা থেকে এফআইআর আসছে। তো বিষয়টাকে কিভাবে দেখছো? না, আমি 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 ৩ জনের মধ্যে লাস্ট যার নাম বললেন আমি ওনাকে চিনি না সত্যি বলতে। আ বাকি যে ২ জনের নাম বললেন, হ্যাঁ, সত্যি পরিবর্তনের জন্য ওনারা একসময় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে অনেক ঝড়-ঝাপটার সম্মুখীন হতে হয়েছিল ওনাদের এবং আজকে খুব দুর্ভাগ্যজনকভাবে ওরা এখন একটা সরকারি চ্যানেলে রূপান্তরিত হয়েছেন। মানে বিজেপি যা করছে সেটাকে ভালো হিসেবে পরিবেশন করে মানুষের সামনে তুলে ধরাটাই এখন ওনাদের কাজ হয়েছে। আমি যদিও রোজিনাকে এর মধ্যে আমি পুরোপুরি ওই পার্টে আমি ফেলতে চাই না। কারণ ওনার সাথে ব্যক্তিগতভাবে আমার অনেক বিষয়ে কথা হয়। অনেক বিষয়ে উনি প্রতিবাদও করেছেন বলে আমার মনে হয়েছে। কিন্তু আমার ৪ বছর আগে যখন এই জার্নিটা শুরু হয়েছিল, তখন আমি জানতাম এই রাস্তাটা গোলাপের পাপড়ি দিয়ে সাজানো থাকবে না। এতে কাঁটা থাকবে এটা জেনেই এই রাস্তায় আসা, এই প্রতিবাদের রাস্তায় নামা। আমার নিজের একটা আ রাজনৈতিক চিন্তাভাবনা আছে। তারপরেও আমার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে যে ভুলগুলো, যে অন্যায়গুলো, যে দুর্নীতিগুলো বারবার মানুষের সামনে তুলে ধরা দরকার, সেগুলোকে সময় বিভিন্ন সময় গান করে কিংবা কখনো কোনো ভিডিও আকারে প্রকাশ করে, কখনো লেখালেখি করে, কখনো কবিতার আকারে প্রকাশ করেছি। এবং বর্তমান সরকার, নতুন সরকারের আমলে ঠিক একইভাবে বিভিন্ন সরকারি নীতি যেগুলো আমার মনে হয়েছে যে বাঙালির জন্য ঠিক নয়, বাংলার জন্য ঠিক নয়, সাধারণ মানুষের জন্য ঠিক নয়, তার বিরুদ্ধেও একইভাবে আওয়াজ তুলেছি। ঠিক যেভাবে যেই জোশ নিয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলতাম, ঠিক একই জোশ নিয়ে কিন্তু এই নতুন সরকারের যে নীতিগুলো, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বলতে পারি যে মিড ডে মিল থেকে বাচ্চাদের প্লেট থেকে ডিম কেড়ে নেওয়া, স্মার্ট মিটার বাধ্যতামূলক করা সরকারি কর্মচারীদের বাড়িতে, কিংবা ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িকে তার তার বাড়ির দেওয়ালে কোনো আঁচড় না লাগানোর পরেও, না লাগিয়ে বরং উল্টে গরিব যে হকার বা সাধারণ মানুষ তাদের বাড়ি ভেঙে দেওয়া। দুজনের বাড়ি বেআইনি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা সুরক্ষিত আছে আর বাকি যে গরিব হকার আছে, গরিব মানুষরা, তাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে বারবার প্রতিবাদ করেছি। আমি প্রতিবাদ করেছি বিজেপির তৃণমূলীকরণের বিরুদ্ধে, যে আমি সেই বিজেপি কর্মীগুলো ৩০৩ জন সম্ভবত বিজেপি কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাতে খুন হয়েছে, আমি তাদের জন্য কথা বলেছি, যারা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে দলটাকে করেছিল। আজ সেই দলে ঋতব্রত থেকে শতাব্দী রায়, সায়নী ঘোষ, যে সায়নী ঘোষ শিব ঠাকুরকে একটা বিশেষ বস্তু পরিয়েছিল, আজকে উনি বিজেপি কর্মীদের মাথায় টুপি পরিয়ে আজকে ওই দলে চলে গেছেন। রাজনীতি এরকমই হয়, রাজনীতিতে অনেক চাল চতুরি করতে হয় আমরা বিশ্বাস করি, কিন্তু কেউ নিজের দলের কর্মীর উপরে চালচতুরি করে নিজের কর্মীদের পায়ের তলায় পিষে রেখে এই তৃণমূল থেকে আসা নেতাগুলোকে ভালো তৃণমূল বলে মাথায় বসিয়ে রাখবে, তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি। এবং তার ফলস্বরূপ যা ভোগ করতে হয় গত ২.৫-৩ বছরে তৃণমূল আমলে যা হয়নি, তা ২ মাসে নতুন সরকার এসে করে দেখিয়েছে। আপনি যেমন বলছিলেন অনেকে রাজ্যপালের কাছ থেকে পুরস্কার পাচ্ছে, অনেকে অনেক টাকার বিনিময়ে কাজগুলো করছেন, সেখানে আমার পুরস্কার হচ্ছে আমি এই নতুন সরকার আসার পরে আমার বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছে বিজেপির কর্মীদের দ্বারা। তো বিগত 15 বছর যে সরকার ছিল তৃণমূল সরকার, আমি 15 বছর বলবো না, তুমি 4-5 বছর ধরে কন্টেন্ট নিয়ে কাজ করছো। তো ওই 4-5 বছর আর রিসেন্ট যে 2 মাস, তার মধ্যে কি পার্থক্যটা দেখছো তুমি? আমি সত্যি বলতে কোনো পার্থক্য দেখছি না। দেখুন, নতুন যে বিজেপি সরকার এসছে, সেই যে মুখ্যমন্ত্রী, তিনিও একসময় ভালো তৃণমূল, মানে এখন ভালো তৃণমূল ছিলেন, এখন বিজেপি হয়েছেন। এই যে ধরুন আমাদের শিল্পমন্ত্রী তাপস রায়, তিনিও একসময় তৃণমূল করতেন, এখন উনি বিজেপিতে। এই যে পরিবহন মন্ত্রী অর্জুন সিং, তিনিও একসময় তৃণমূল করতেন, এখন তারপরে এই যে শঙ্কর ঘোষ যদিও সিপিএম করতেন, উনি একটা মোটামুটি দল পরিবর্তন, মানে বিজেপি দলটা, বিজেপি সরকারটা, সজল ঘোষ, এই যে রুদ্রনীল ঘোষ, এই যে এরকম মানে হাজার এরকম বলে শেষ করা যাবে না। আমি মানে বলতে থাকলে আপনার ব্যাটারি শেষ হয়ে যাবে মোবাইলে, কিন্তু নাম শেষ হবে না।
ব্যাপারটা হচ্ছে বিজেপি, যারা আসল বিজেপি, আদি বিজেপি, যারা মন থেকে বিজেপিটা পশ্চিমবঙ্গে যখন কিছু ছিল না তখন তারা করতো, আজকে দেখুন দেখুন তারা প্রত্যেকে সাইডলাইন হয়ে গেছে। রাহুল সিনহার মতো লোকেরা। এমনকি রাজ্যসভায় আমরা গত দুদিন আগে দেখলাম রাজ্যসভায় তৃণমূলের 3টি সাংসদকে পাঠানো হচ্ছে। এনসিপিআই নামক যে দলটাকে তৈরি করা হলো, সেই দলে যে টিএমসি থেকে আসা ভালো তৃণমূলরা ছিল, তারা এখন শুনছি আবার ডাইরেক্ট বিজেপিতে জয়েন করবে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, মানে আমরা চেয়েছিলাম, মানে আমরা বলতে অনেকে চেয়েছিল, পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল পরিবর্তন হোক, কিন্তু এই যে পরিবর্তনটা বিজেপি সরকার করবে আশা করেছিল, কিন্তু হয়ে যাচ্ছে ভালো তৃণমূল দ্বারা পরিবর্তন। এই ভালো তৃণমূলরাই রাজ্য চালাচ্ছে, এইটা কিন্তু আমরা আশা করিনি। এবং এই বলছেন না ডিফারেন্স কি, এদের মধ্যে কোনো ডিফারেন্স দেখুন, একটাই গ্যারেজের মাল, সব হয় এপাশ নয় এপাশ। আজকে ওরা এপাশে ব্যাটিং করছে, আজকে ক্ষমতা এপাশে আছে বলে এপাশের হয়ে ব্যাটিং করছে, কালকে ক্ষমতা অন্য কোনো দল থাকলে ওদের হয়ে ব্যাটিং করবে। এরা রাজনীতিতে এসছে কিছু করে কামানোর জন্য, আর তার জন্য সাধারণ কর্মী তারা প্রাণ দেয়, আমাকে আপনাকে গালিগালাজ করে ওইসব কর্মীরা, কিন্তু ওরা দেখছে না দিনের শেষে কিন্তু বাংলা হেরে যাচ্ছে। আর সেই বারবার সেই বিষয় নিয়ে কিন্তু আমার প্রতিবেদন হোক, আমার ভিডিও হোক, মানুষকে সজাগ করার জন্য, সচেতন করার জন্য যে কথাগুলো বলার, সেইগুলো আমি বলি। এবং আমি বেসিক্যালি সত্যি বলতে কোনো ডিফারেন্স এখনো অবধি অ্যাট প্রেজেন্ট আমি খুঁজে পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় যেই একই ধরনের কাজ করতেন, এরা ঠিক সেম ধরনের একইভাবে কাজ করছেন। এই ধরুন না, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে কি করলেন না, আমি আমার পছন্দ মতো এটাকে নীল সাদা করে দেবো। অর্জুন সিং এসে বলছেন আমি বাসকে পছন্দ মতো গেরুয়া করে দেবো, এই জায়গার নাম পরিবর্তন করে দেবো। এই পরিবর্তন, এই বিকাশ, এই উন্নয়নকে আমরা চেয়েছিলাম? নিশ্চয়ই নয়। তাহলে সাধারণ মানুষ 5 বছর সময় আছেন, দেখবেন, নিশ্চয়ই বিচার করবেন, বিবেচনা করবেন। আমার বলাতে কিছু হয় না, ওরা নিশ্চয়ই দেখবেন। আমি একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছি। আমি আমার তরফ থেকে কিছু বিষয় তুলে ধরছি, ওনারা যদি ঠিক মনে করেন আগামীতে বেছে নেবেন অন্য কোনো সরকারকে, যাদের ওরা মনে হবে ঠিক। এবং মানুষ কিন্তু পরিবর্তন করতে পারে, সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে এই 2026-এর ইলেকশনে। তাই বিজেপি যদি খুব কনফিডেন্ট হয়ে মনে করেন এই হিন্দুদের ভোট পেয়ে আমরা ক্ষমতায় এসেছি আর হিন্দুরা সারা জীবন আমাকে ভোট দিয়ে যাবেন, সেই ভুল ভ্রান্ত ধারণায় যেন বিজেপি না থাকে, এটাও কাম্য থাকলো। এবার তোমাকে আমার শেষ প্রশ্ন, সেটা হলো তুমি বলো, শতরূপ বলো বা বিকাশ ভট্টাচার্য বা আরো অন্যান্য আমাকে ওদের সাথে একই না না না, আমি ওই এতে ফেলছি না, আমি যেটা বলতে চাইছি, তুমি ভিডিওর মাধ্যমে, লেখার মাধ্যমে প্রতিবাদ করছো, ওরা মঞ্চে দাঁড়িয়ে, ওরা ময়দানে দাঁড়িয়ে প্রতিবাদ করছে, যাদের জন্য ধরো হকার উচ্ছেদ, বস্তি উচ্ছেদ, এরা কিন্তু এই বছর 99% মানুষই কিন্তু বিজেপি আর তৃণমূলকে ভোট দিয়েছে। তো কোথাও গিয়ে এই জায়গাটা খারাপ লাগে না, যাদের জন্য এত করবো তারাও? না না না, আমরা ওভাবে দেখি না। দেখুন, যারা একসময় আমাদেরকে ভোট দিয়েছে, কংগ্রেসকে ভোট দিত, মানে একটা সময় তারা আমাদের এই বামপন্থী দলগুলোকে একটা সময় ভোট দিল, তারাই একসময় এই তৃণমূলকে আনলো, তারাই সেই কর্মীরাই একসময় বিজেপিকে আনলো। এই মানুষকে আমরা ওভাবে দেখি না। কেউ যদি মনে করেছে বিজেপি পরিবর্তন আনতে পারবে, তার বিপদের দিনে বরং আমাদের এগিয়ে যাওয়াটাই আমাদেরকে তাদের আরো কাছে টানবে, তারা আমাদেরকে বিশ্বাস করবে, সেই জায়গাটা ওদেরকে দিতে হবে। সেখান থেকে কারোর প্রতি খারাপ লাগা বা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করার কোনো জায়গা নেই। যদি ওরা, এই মানুষগুলো যদি মনে করেন যে খারাপ লাগা, এরাই তো সবচাইতে বেশি, এদের তো সবচেয়ে বেশি, দেখুন বিজেপির কাছে দুটো অপশন ছিল। একটা হচ্ছে ক্ষমতার দম্ভ দেখিয়ে, এদের কাছে তো এখন বিপুল সংখ্যক সিট আছে, ক্ষমতার দম্ভ দেখিয়ে এদের ঘর ভাঙতে পারতো। আরেকটা ছিল নিজের সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে এদের জন্য কিছু করে দেখাতে পারতো। বিজেপি কিন্তু প্রথমটা বেছে নিয়েছে, দ্বিতীয়টা বেছে নেয়নি। আমরা ক্ষমতার দম্ভে কিন্তু ঘরগুলোকে ভাঙছে। আমরা চেয়েছিলাম বা আমরা এখনো চাই বিজেপি তার সরকারি ক্ষমতা প্রয়োগ করে এদের জন্য একটা বিকল্প ব্যবস্থা করে দিক। হ্যাঁ, অন্যায়টা অন্যায়, যদি বেআইনিভাবে কোনো ঘরে থাকে, সেই ঘরটাকে মনে হয় সেই ঘরের জন্য বিপদ হতে পারে, আগুন লাগতে পারে, বিভিন্ন যেমন তপসিয়ার বিভিন্ন অঞ্চলে যদি মনে করা হয়, এবং এই মনে করাতে কোনো ভুল নেই সরকারের, কিন্তু এই মানুষগুলো যারা ধরুন একটা 30 লক্ষ টাকায় কেউ একটা 1 BHK ফ্ল্যাট কিনতে কলকাতা শহরে সবার জন্য পসিবল হয় না, একটা গরিব মানুষের জন্য পসিবল হয় না। একটা মানুষ যার ব্যাংকে অ্যাকাউন্ট নেই, সে একটা লোন নিতে পারবে না 30 লক্ষ টাকা, তো চারটিখানি কথা নয়, একটা 1 BHK কথা বলছি। তাহলে সেই মানুষটা যদি, তাকে যদি বোঝানো হয় যে তুমি 5 লাখ টাকা দাও, 3 লাখ টাকা দাও, 10 লাখ টাকা দাও, তাহলে তোমাকে এইখানে একটা ঘর করে দেবো, তোমার নামে সারা জীবন তুমি থাকতে পারবে, সেই গরিব মানুষটা ভুল বুঝে যদি ঘরটা কিনে ফেলে, তাহলে দোষটা সেই গরিব মানুষ, যার কাছে কোনো উকিল নেই, যে কোনো পেপার সার্চ করাতে পারবে না, যে ব্যাংকে যেতে পারবে না, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ফ্যাক্টর থাকে একটা ঘর কেনার পেছনে। সেই মানুষটাকে ভুল বুঝিয়ে তাকে একটা ঘর পাইয়ে দেওয়া হলো। তারপরে আমরা কি দেখলাম, যারা ঘরটা পাইয়ে দিচ্ছে, সেই জাভেদ খান আর তার ছেলে,
তারা এখন শুভেন্দু অধিকারীর সাথে ওই এয়ারপোর্টের পাশে বসে একটা রুমে মিটিং করছে। আর যে গরিব মানুষকে ভুল বুঝিয়ে পাইয়ে দেওয়া হলো, তাদের ধরুন 3 লাখ টাকা 5 লাখ টাকা যত টাকায় ঘরটা কিনুক, ঘরটা ভেঙে গেল, প্লাস মানে টাকাটা তো চলে গেল, প্লাস ঘরটাও ভেঙে গেল, তাদের মাথার ছাদটুকু আজকে থাকলো না। সরকার এসেছিল এদেরকে প্রোটেকশন দেবে, কিন্তু আমরা দেখছি সরকার এখন আদানি আম্বানির হয়ে কথা বলছেন, আমরা ইসকনের হয়ে কথা বলছেন। স্মার্ট মিটার কে বসাবে? না আদানি বসাবে। মিড ডে মিলে খাবার কে দিবে? না ইসকন দিবে। আর তারপরে শুনছিলাম রিসেন্টলি একটা হসপিটাল কোথায় খুলছে, সেখানে নাকি আম্বানিদের টেন্ডার দেওয়া হচ্ছে। আমি বলছি সরকার টেন্ডার গুলো কেন সবসময় আদানি আম্বানিরা পাবে আর গরিব মানুষরা রাস্তায় বসে মার খাবে? এই প্রশ্নগুলো নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়াটাই আমাদের কাজ। যদি তারপরে মানুষ মনে করেন যে কোনো বিকল্প যে কোনো বামপন্থী দলকে ওরা বেছে নিতে চান, যারা মানুষের জন্য, গরিব মানুষের জন্য কথা বলবেন, যারা কোনো ওই বিলিয়নিয়ার্স, কোনো কোটিপতি মানুষের জন্য কথা বলবেন না যে সরকার, যদি মনে করেন, তাহলে নিশ্চয়ই একটা পরিবর্তন সম্ভব। এবং আমি না কোনোদিন ভাবতে পারিনি যে একটা সরকার 2 মাস ক্ষমতায় আসার পরে, আমি কোনোদিন ভাবতে পারিনি যে ওদের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে, এতগুলো কথা বলতে হবে, ওই জায়গাটা এরা দেবে, আমি ভাবতে পারিনি সত্যি বলতে। কিন্তু সেটা যে করে দেখাচ্ছে এরা, আমারও আশ্চর্য লাগছে। এবং একটা দিক দিয়ে এটাও এটা স্বস্তি। কি কোথাও মনে হচ্ছে ওদের ক্ষমতার দম্ভ নিশ্চয়ই, মানে এবং সাধারণ মানুষকে বোকা ভাবা যে আমরা যা ইচ্ছা করতে পারি, আমাদের করার কিছু নেই? কিছু নেই, একদম এক্স্যাক্টলি তাই। মানে উনি 200, বিজেপি খুব সম্ভবত 207 না 208টা সিট, 208টা ছিল, একটা হ্যাঁ 207টা সিট নিয়ে জিতে এসছে। তারপরেও 207টা সিট মানে মানে খুব আরাম করে রাজ্য চালাতে পারে, হ্যাঁ কোনো চিন্তা নেই, একদম নিশ্চিন্তে 5টা বছর রাজ্য চালাতে পারে। তারপরেও ঋতব্রতদের 60খানা এমএলএ হাতে এখনো পকেটে শুভেন্দু অধিকারী এখনো ঢুকিয়ে রেখেছেন, মানে যে কোনো দিন। নিজেদের এমএলএ থেকে ওরা কনফিডেন্সিয়াল বেশি। হ্যাঁ নিশ্চয়ই বেশি, না হলে কেন হাতে পকেটে গুজে রাখবেন? আবার এই সরকার এমন একটা সরকার যে বেছে দিচ্ছে, একটা সরকার বেছে দিচ্ছে বিরোধী কে হবে। সেই বিরোধীর আর কোনোদিন কোনো স্পেস থাকবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার? মুখ্যমন্ত্রী ঠিক করে দিচ্ছেন বিরোধী দল, বিরোধী দলনেতা তিনি কবে বারুইপুরে গিয়ে প্রতিবাদ করবেন, কবে পরিবারের সাথে কথা বলবেন। এটা একটা গণতন্ত্রে, তাই নয়, এটা কি বিধানসভায় কখন ওয়াক আউট করবে, আবার বিধানসভায় কখন কখন হোটেলে পেছন গিয়ে- পেছন যাবে, কখন কোন সিটে বসবেন, সব ঠিক করে আবার দিচ্ছে। মানে কখন হোটেলে গিয়ে মানে মিছিল এবারে করবে। একটা বিস্কিট ছুঁড়ে দিলে, খালি বাকি আছে বিস্কিটটা ছুঁড়ে দিলে ঋতব্রত চেটে নেবে। আর এর বাইরে আর আমি এর থেকে খারাপ ভাষায় বলতে পারতাম না। তাহলে বিস্কিটটা উনি একটা লেড়ো বিস্কুট ছুঁড়ে দেবেন আর ঋতব্রত চেটে নেবেন। এইটা যদি একটা গণতন্ত্রের যদি প্রসেস হয়, তাহলে মানুষ বিকল্প যেমন সরকারকেও বেছে নেবে না, বিকল্প তেমনি বিরোধী দলকেও বেছে নেবে। একটা সরকার ভোট শুধু একটা মানে একটা জনগণ শুধু ভোট শুধু সরকার বাছার জন্য করে না, একটা বিরোধীকেও বাছার জন্য করে। সরকার সব দেখছে, সরকার মানে জনগণ সব দেখছে, সরকারের ভূমিকাটাও দেখছে, তারা বিরোধীদের ভূমিকাটাও দেখছে। তারা সঠিক সময়ে সরকারটাও ফেলতে পারে এবং বিরোধীটাকেও পরিবর্তন করতে পারে। অনেক অনেক ধন্যবাদ।